ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আজ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন। এতে কয়েক কোটি ভক্ত ও অনুরাগীর উপস্থিতির আশা করছে ইরান। দেশটির দাবি, উপস্থিতির দিক থেকে খামেনির জানাজা ইরানের ইতিহাসে নতুন রেকর্ড করতে যাচ্ছে। ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ জানায়, ভক্ত ও অনুরাগীদের বিপুল অংশগ্রহণের লক্ষ্যে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লা সকাল ৬টায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এরই মধ্যে তেহরান সহ দেশের বিভিন্ন শহর ও প্রদেশ থেকে আগত বিপুল সংখ্যক মানুষ দাফন অনুষ্ঠান শুরুর জন্য নির্ধারিত স্থানগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। ইমাম খামেনির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রথম প্রহরেই ঐতিহাসিক সেই মুহূর্তে উপস্থিত থাকার প্রস্তুতি নিচ্ছেন তারা। মৃত্যুর ৪ মাস পর শুরু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান। কোটি মানুষের উপস্থিতি, বিশ্ব নেতাদের অংশগ্রহণ এবং নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চলছে ৭ দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে আয়োজন করা হয়েছে ধর্মীয় আনুষ্ঠানিকতা, শোকসভা ও মিছিল। সৃষ্টি ঘটকের রিপোর্ট। তেহরানের রাস্তায় শোকাহত মানুষের ঢল, বুক চাপড়ে মাতম, চোখে জল আর মুখে স্লোগান। শহরটির গ্র্যান্ড মুসল্লা কমপ্লেক্স যেন পরিণত হয়েছে এক বিশাল শোকমঞ্চে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ রাখা হয়েছে। শেষবারের মতো প্রিয় নেতাকে দেখতে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন অসংখ্য অনুসারী। শেষকৃত্যের প্রথম ধাপে বিভিন্ন দেশের প্রতিনিধি, ধর্মীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা শ্রদ্ধা জানিয়েছেন। শেষকৃত্যে যোগ দিতে এরই মধ্যে তেহরানে পৌঁছেছেন বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, রাশিয়া, চীন, ইরাক, আর্মেনিয়া, তাজিকিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, প্রায় ১০০টি দেশের প্রতিনিধি, অন্তত ৮ জন রাষ্ট্রপ্রধান, ১২টি দেশের পার্লামেন্ট স্পিকার এবং বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও বিশেষ দূত শেষকৃত্যে অংশ নেবেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সমর্থন দেয়া কয়েকটি ইউরোপীয় দেশকে আমন্ত্রণ জানানো হয়নি। এদিকে নিরাপত্তা ঝুঁকি এবং সাম্প্রতিক হামলায় আহত হওয়ার কারণে জানাজা ও জনসমাগমে অংশ নিচ্ছেন না ইরানের নতুন সর্বোচ্চ নেতা ও আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সব শ্রেণী পেশার মানুষকে জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইরানি কর্মকর্তাদের ধারণা ১,৫০,০০,০০০ থেকে ২ কোটি মানুষ এ অনুষ্ঠানে অংশ নিতে পারে। খামেনির এই জানাজা ও দাফন অনুষ্ঠান প্রতিবেশী দেশ ইরাকের ৩টি শহর সহ মোট ৫টি শহরে অনুষ্ঠিত হবে। খামেনির শেষ বিদায় ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ইরান। তেহরানের গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি ভবন ও ধর্মীয় স্থাপনাগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। সীমিত করা হয়েছে আকাশপথের চলাচলও। শোকানুষ্ঠানে অংশ নেয়া কোটি মানুষের নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী, বিপ্লবী গার্ড ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তেহরানের রাষ্ট্রীয় শোক নিবেদন ও জানাজা শেষে মরদেহ নেওয়া হবে ধর্মীয় নগরী কোমে। এরপর ইরাকের পবিত্র শহর কারবালা ও নাজাফে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে। সবশেষে আগামী ৯ জুলাই জন্ম শহর মাশহাদে দাফন করা হবে খামেনিকে। সৃষ্টি ঘটক, ৭১। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ বহনকারী কফিনটি হত্যাকাণ্ডের স্থানে নেওয়া হয়েছে। শুক্রবার তেহরানে আনুষ্ঠানিকভাবে তার কফিন উন্মোচনের পর পূর্ব ঘোষণা ছাড়াই এই পদক্ষেপ নেওয়া হয়। ইরানের এই পদক্ষেপকে শিয়া সংস্কৃতির শাহাদাত ও স্মরণের ঐতিহ্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। পূর্ব ঘোষণা ছাড়াই ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ বহনকারী কফিনটি তেহরানের জমহুরি সড়কে নেওয়া হয়েছে। এটি সেই জায়গা যেখানে খামেনিকে হত্যা করা হয়েছিল। শুক্রবার তেহরানে আনুষ্ঠানিকভাবে তার কফিন উন্মোচনের পর এই পদক্ষেপ নেওয়া হয় বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং IRIB। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে তার বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সী খামেনি নিহত হন। ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী হামলাটি হয়েছিল জমহুরি স্ট্রিটে। পরে শোকাহত মানুষের জন্য ওই স্থানে রাভাক কেশভারদোস্ত নামে একটি অস্থায়ী প্রার্থনা স্থান তৈরি করে ইরান।
ইসলামে মরদেহকে মৃত্যুর স্থানে নিয়ে যাওয়ার নির্দিষ্ট কোনো প্রথা না থাকলেও ইরানের এই পদক্ষেপটিকে শিয়া সংস্কৃতির শাহাদাত ও স্মরণের গভীর ঐতিহ্যের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশ্বজুড়ে শিয়া মুসলমানদের কাছে খামেনি শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, বরং তিনি ছিলেন দ্বাদশ শিয়া ইসলামের সর্বোচ্চ ধর্মীয় পদমর্যাদা মার্জা ই তাগলিদ। তবে খামেনির মৃত্যুর 4 মাসেরও বেশি সময় পর আয়োজিত এই শেষকৃত্য বেশ তাৎপর্যপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে ইরানের ক্ষমতাসীন ধর্মীয় নেতারা বিষয়টিকে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতি জনগণের আনুগত্যের বহিঃপ্রকাশ এবং এর বিপ্লবী উদ্দীপনা হিসেবে দেখছেন। সন্ত্রাসবাদ দমন বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ ওমর ফক্স নিউজ ডিজিটালকে বলেন, খামেনির মরদেহ রাসায়নিক প্রক্রিয়া নয়, হিমাগারে বা কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হয়েছিল, কারণ ইসলাম রাসায়নিক প্রক্রিয়া সংরক্ষণের অনুমতি দেয় না। তিনি বলেন, শিয়া আইন অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে দাফনে বিলম্ব এবং হিমাগারে মরদেহ সংরক্ষণের অনুমতি রয়েছে। ইরানের ফরেনসিক মর্গে এমনিতে মাসের পর মাস মরদেহ রাখা হয়, তাই হিমাগারে 4 মাস মরদেহ রাখাটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। নাহিদা রিন্থি, ৭১। ইরানের ইতিহাসে নজিরবিহীন এক রাষ্ট্রীয় শেষকৃত্যের আয়োজন চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার 131 দিন পর শুরু হয়েছে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। যুদ্ধ পরিস্থিতির কারণে 4 মাসেরও বেশি সময় ধরে হিমাগারে সংরক্ষণ করা হয় তার মরদেহ। তেহরানে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন কোটি কোটি মানুষ। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। 131 দিন পর শেষ যাত্রায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চলছে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। ইসলামী শরীয়তে মৃত্যুর পর যত দ্রুত সম্ভব দাফনের বিধান রয়েছে, কিন্তু যুদ্ধের বাস্তবতায় সেই নিয়ম অনুসরণ করা সম্ভব হয়নি। গত 28 ফেব্রুয়ারি তেহরানে নিজস্ব কম্পাউন্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন 86 বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকে জুলাইয়ের শেষকৃত্যের আগ পর্যন্ত ফরেনসিক মর্গের তাপমাত্রা নিয়ন্ত্রিত হিমাগারে সংরক্ষণ করা হয় তার মরদেহ। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, খামেনির মৃত্যুর পরপরই তেহরান সহ বিভিন্ন শহরে শুরু হয় ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা। এমন পরিস্থিতিতে লাখো মানুষের সমাবেশ কিংবা বিদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জুনে যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে রাষ্ট্রীয় শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয়। নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। সম্ভাব্য হামলার আশঙ্কায় জনসম্মুখে আসছেন না খামেনির ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। একই সঙ্গে 1979 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এবং 2020 সালে কাসেম সোলাইমানির শেষকৃত্যে ঘটে যাওয়া প্রাণঘাতী হুড়োহুড়ির পুনরাবৃত্তি এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ইসলামী শরীয়তে রাসায়নিক দিয়ে মরদেহ সংরক্ষণ নিষিদ্ধ হওয়ায় পুরো সময়ই তাপমাত্রা নিয়ন্ত্রিত হিমাগারে রাখা হয় খামেনির মরদেহ। শিয়া নিয়ম অনুযায়ী যুদ্ধ বা বিশেষ জরুরি পরিস্থিতিতে দাফন বিলম্বিত করার অনুমতি থাকায় ধর্মীয় অনুমোদনও নেয় ইরানি কর্তৃপক্ষ। একই হামলায় নিহত খামেনির পরিবারের কয়েকজন সদস্যের মরদেহ একইভাবে সংরক্ষণ করা হয়েছিল। শুক্রবার গ্র্যান্ড মুসাল্লায় রাষ্ট্রীয় ও বিদেশি অতিথিদের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় খামেনির কফিন। এরপর ইরান ও ইরাকের 5টি শহরে 1 সপ্তাহব্যাপী শোকযাত্রা অনুষ্ঠিত হবে। সবশেষ আগামী 9 জুলাই খামেনির জন্মস্থান মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজারে দাফনের মধ্য দিয়ে শেষ হবে এই রাষ্ট্রীয় শেষকৃত্য। আরাফাত ইসলাম, ৭১। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা শুধু একটি জানাজা নয়, বিশ্লেষকদের মতে এটি দেশটির বর্তমান ধর্মীয় নেতৃত্বের জন্য বড় রাজনৈতিক ও নিরাপত্তাগত পরীক্ষা। খামেনির মৃত্যুর পর প্রথমবারের মতো কোটি মানুষের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচির মধ্য দিয়ে জনসমর্থন, নিরাপত্তা পরিস্থিতি এবং ক্ষমতার ধারাবাহিকতা তিনটি যাচাইয়ের মুখে পড়তে যাচ্ছে। বিস্তারিত চৈতি সরোয়ার রিপোর্টে। 4 মাসের অপেক্ষার পর শুরু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধ চলাকালে নিহত হওয়ায় নিরাপত্তার কারণে এতদিন স্থগিত ছিল জানাজা। যুদ্ধবিরতির পর এবার কয়েকদিন ব্যাপী এই কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তেহরান।
বিশ্লেষকদের মতে শেষ যাত্রার এই আয়োজন বর্তমান ইরানি শাসন ব্যবস্থার জন্য বড় এক রাজনৈতিক পরীক্ষা। খামেনির মৃত্যুর পর জনগণের মধ্যে ধর্মীয় নেতৃত্বের গ্রহণযোগ্যতা কতটা রয়েছে তা এই কর্মসূচির মাধ্যমে বোঝার চেষ্টা করবে কর্তৃপক্ষ। এজন্য সাধারণ মানুষ, সরকারি কর্মকর্তা এবং আধা সামরিক বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগও রয়েছে। যুদ্ধ চলাকালে ইসরায়েলের হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার পর এবার শেষ বিদায়ে অংশ নেওয়া নেতাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অতীতের অভিজ্ঞতাও উদ্বেগ বাড়াচ্ছে। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায় লাখো মানুষের ভিড়ে পদদলিত হয়ে প্রাণ হারান অন্তত 8 জন। আর 2020 সালে জেনারেল কাসেম সোলাইমানির দাফনেও হুড়োহুড়িতে নিহত হন 56 জন। তাই এবারের আয়োজন ঘিরেও নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে। এদিকে যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালী ইস্যুতে আলোচনা শুরু হলেও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে। এমন পরিস্থিতিতে খামেনির জানাজা শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, বরং ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। চৈতি সরওয়ার, ৭১। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে 4 দিনের উদযাপন শুক্রবার শুরু হচ্ছে। এর সূচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ ডাকোটার ঐতিহাসিক মাউন্ট রাশমোর স্মৃতিসৌধে ভাষণ দেবেন। স্বাধীনতা দিবসের আগের দিন ট্রাম্প দক্ষিণ ডাকোটার জাতীয় স্মৃতিসৌধে যুক্তরাষ্ট্রের 4 কিংবদন্তি সাবেক প্রেসিডেন্টের বিশাল গ্রানাইট ভাস্কর্যের সামনে ভাষণ দেবেন। 4 জুলাই স্বাধীনতা দিবসে ট্রাম্প রাজধানী ওয়াশিংটনের ন্যাশনাল মলে নির্বাচনী সমাবেশের আদলে একটি বিশাল রাজনৈতিক সমাবেশ করবেন। এতে সামরিক যুদ্ধ বিমানের মহড়া এবং তার ভাষায় বিশ্বের সবচেয়ে বড় আতশবাজির প্রদর্শনীর আয়োজন থাকবে। এদিকে ট্রাম্প সমর্থিত ফ্রিডম 2050 নামের একটি সংগঠন দ্বিদলীয় আমেরিকা 2050-এর পরিবর্তে অনেক আয়োজনের নিয়ন্ত্রণ নেয়। অনেকেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো বর্জন করেছেন। স্বাধীনতা দিবসের পুরো সপ্তাহান্ত জুড়ে ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারতের মধ্য পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। দেশটির মহারাষ্ট্র, গুজরাট, অরুণাচল সহ কয়েকটি প্রদেশের অনেক শহরের রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। চরম ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। বন্যার কারণে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সৃষ্টি ঘটকের রিপোর্ট। তীব্র বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে ভারতের মহারাষ্ট্র প্রদেশের মুম্বাই শহরের পথঘাট। অনেক গাছপালা উপড়ে পড়েছে রাস্তায়। এতে গুরুত্বপূর্ণ অনেক শহরে যান চলাচল ব্যাহত হচ্ছে। শহরটিতে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। স্থানীয়রা এই বন্যার জন্য নগরের ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের অভাব ও কর্তৃপক্ষের অব্যবস্থাপনার অভিযোগ তুলেছে। পশ্চিম গুজরাটের ভালসাদ শহরে বন্যার পানিতে তলিয়ে গেছে অনেক বাড়িঘর। উত্তর পূর্বের গুয়াহাটি শহরের বাসিন্দারা জানিয়েছেন, জমে থাকা পানির সংস্পর্শে আসায় চর্মরোগের ঝুঁকি বেড়েছে। আজ ভালসাদে খুব জোরে বৃষ্টি হচ্ছে। অনেক আবাসিক এলাকা ও বাড়িতে পানি ঢুকে গেছে। বাগদাওয়াদা এলাকায় গ্রিন পার্ক, যোগেশ্বর নগর এবং বিনায়ক নগরের মতো জায়গায় বন্যার পানি জমে গেছে। এটা হয়েছে গত 2 ঘন্টায় প্রায় 6 ইঞ্চি বৃষ্টি হবার কারণে। এখানকার অবস্থা খুবই দুঃখজনক। দেখুন, জমে থাকা পানি এত নোংরা যে এই পানির মধ্যে হাঁটলে ত্বকের সমস্যা হবে। এটা খুবই চিন্তার বিষয়। এদিকে অরুণাচল প্রদেশের অন্তত 12টি জেলায় ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নদীর পানি বেড়ে গিয়ে রাস্তাঘাট আর সেতু তলিয়ে গেছে। এতে কয়েকটি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দুর্গত এলাকাগুলো থেকে বন্যার্তদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিচ্ছে জরুরি সহায়তাকারীরা। বন্যায় কয়েকজন নিখোঁজ রয়েছে, তাদেরও সন্ধান করা হচ্ছে। ভারতে জুলাই মাসের বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি 4 মাসের মৌসুমী ঋতুর মোট বৃষ্টিপাতের বড় অংশ। বেশিরভাগ কৃষক এই মাসে ফসল বপন করেন, কিন্তু বন্যা পরিস্থিতি চলতে থাকলে ফসলের মারাত্মক ক্ষতি হয়, যার বড় ধরনের প্রভাব পড়ে দেশটির অর্থনীতিতে। সৃষ্টি ঘটক, ৭১। শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনীর প্রধান ও অ্যাডমিরাল অব দ্য ফ্লিট ওয়াসান্থা কারান্নাগোদাকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। স্থানীয় সময় শুক্রবার দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
2006 সালে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলের অবৈধ নিয়োগ এবং বিদেশে প্রশিক্ষণের বেআইনিভাবে সহায়তার অভিযোগে উঠেছে 73 বছর বয়সী এই সেনাপ্রধানের বিরুদ্ধে। 2009 সালের শ্রীলঙ্কার দীর্ঘস্থায়ী তামিল বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের সমাপ্তির সময় কারান্নাগোদা নৌবাহিনী প্রধানের দায়িত্বে ছিলেন। 2019 সালে তাকে অ্যাডমিরাল অব দ্য ফ্লিট পদে উন্নীত করা হয়। বর্তমানে নৌবাহিনীতে তার কোনো সক্রিয় ভূমিকা নেই। এদিকে গত মাসে অন্য একটি মামলায় গ্রেপ্তার হওয়া 38 বছর বয়সী ইয়োশিথা রাজাপাকসে বর্তমানে জামিনে মুক্ত আছেন। তার বিরুদ্ধে ব্রিটেনের মর্যাদাপূর্ণ ডার্টমাউথ নেভাল কলেজে প্রশিক্ষণের জন্য সরকারি অর্থ ব্যবহারের অভিযোগ রয়েছে। মলদোভায় আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলেক্সান্দ্রো মন্তিয়ানো। এতে সংবিধান অনুযায়ী তার পুরো মন্ত্রিসভাই বিলুপ্ত হওয়ার পথে। স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন মন্তিয়ানো। জানা গেছে, সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মোল্ট এটিএস-কে ঘিরে নিয়োগ ব্যবস্থাপনা, বেতন কাঠামো এবং পরিচালনায় অনিয়মের অভিযোগে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। এরই জেরে তিনি পদত্যাগ করলেন। পদত্যাগের ঘোষণা দিয়ে মন্তিয়ানো বলেন, নীতি ও বিশ্বাসের সঙ্গে আপোষ করে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়। তিনি আরও বলেছেন, ক্ষমতা নেয়ার পর থেকেই তিনি দায়িত্বশীলতার সঙ্গেই নিজের কাজ করে গেছেন এবং তার আশা ছিল দেশের পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে তার নীতি নৈতিকতা বাধাগ্রস্ত হচ্ছে, যা মেনে নিতে না পেরেই পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই ছিল এখনকার মতো আয়োজনে। বিশ্বের নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান নিয়ে দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।